ঘরের বউ নায়িকা হবে এই প্রথম হাউসফুল। সুন্দরী মানে আমার দৃষ্টিতে ছিল, না সে ডেফিনেটলি সুন্দরী, সেও সুন্দর একটা বর পাবে। আর যদি ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হয়, সরি, তখন সিদ্দিকুর রহমানের চেহারা আবার সেই ক্লাস 8-এর সিদ্দিক। অনেকগুলো পরিবর্তন এসছে আপনার জীবনে। এক তো ব্যক্তি জীবন, সেখানে একটা বড় ধরনের পরিবর্তন এসছে। শূন্যের খেলা, শূন্য হাতে আসছি, শূন্য হাতে চলে যাব। এক ধরনের ক্রাউড বা গণপিটুনি, হোয়াট এভার ইট ইজ, যাই বলে না কেন, বোঝানোর জন্য বলছি। আপনাকে যেভাবে পাবলিকলি আমরা পেলাম, আমি আসলে বেবির কথা বলতে পারি না। এই ভিডিও দেখে স্ট্রোক করেছে, আমার সেই ভয়টা এখনো কাজ করে। হঠাৎ করে তাকাই দেখি কারাগার, প্রত্যেকটা কারাগারের ভবনের উপরে একটা করে জিরো করতে হইল, আবার জিরো। আমি আবার জিরো দেখতেছি। এখানেই শুধু থেমে থাকেনি, এরপরের ধাক্কাগুলো আরও বড় বড় ধাক্কা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স দ্য আর জি কিবরিয়া শোতে। যাকে নিয়ে আজকের এই সন্ধ্যা আমার কাটবে, তিনি আপনাদের কাছে সুপরিচিত, আলোচিত, সমালোচিত, নন্দিত, নিন্দিত, যাই কিছু বলি না কেন, মিডিয়া জগতে তার কন্ট্রিবিউশন রয়েছে এবং তার ব্যক্তি জীবন থেকে শুরু করে সমসাময়িক বা তারও আগের কিছুটা সময় সব কিছু মিলিয়েই তিনি অনেকের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। আমি আমার ল্যাঙ্গুয়েজে বলি কারাগার না, আমি বলি শিক্ষালয়। ওইখানকার জীবনটা নিয়ে একটু শুনতে চাই। অদ্ভুত এক জীবন। বাংলাদেশের ভিতরে যার একটা মানচিত্র আছে আমি জানতাম না। ওখানে গিয়ে যাদের সাথে ছিলাম 99% লোক আওয়ামী লীগের। সাম্প্রতিক সময়ে তিনি আবার নতুন করে আলোচনায় এসছেন, তার বেশভূষাতে এক বড় ধরনের পরিবর্তন এসছে। তো সব কিছু মিলিয়ে আমাদের কৌতূহল অনেক। তাদেরকে নিয়ে আমি একটা কারাযোদ্ধা সেক্টর চিন্তা করতেছি। আপনার এই বোধের প্রতি আমার হাজার স্যালুট। কিবরিয়া ভাই, ওখানে না গেলে আমি আরেকটা মানচিত্র চিনতাম না। বারবারই বলতেছি, তা আমি আওয়ামী লীগ সমর্থন করি। একটা আমার কারাযোদ্ধা বন্ধু আছে অনেক, 250। আমি ওই নির্দোষ মানুষগুলোকে আমি জামিন করাবো কারাযোদ্ধার মাধ্যমে। সেলুট তাদেরকে। নাট্যভিনেতা এবং একই সাথে তিনি নির্মাতাও আমরা বলবো, সিদ্দিকুর রহমান। কেমন আছেন ভাই? আমি সবসময় বলি যে একটা মানুষ বাংলাদেশে সবসময় ভালো থাকে, তার নাম কি? উত্তর দিকে না, পূর্ব দিকে না, পশ্চিম দিকে না, দক্ষিণ দিকে না, কোন দিক? সিদ্দিক। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। উনি যে কারণে আলোচিত হয়েছে বা যে কারণে ওনাকে নিয়ে অনেক কথা হয়েছে, যে কারণে ওনাকে সবাই চেনে, ঠিক সেই কারণে আমি আজকের অনুষ্ঠানে ওনাকে আনিনি। আমার চয়েসের জায়গাটা ছিল এটাই যে ওনার জীবনের যে ঘাত প্রতিঘাতগুলো, পরপর বেশ কয়েকটা ধাক্কা, এই ধাক্কাগুলো থেকে উনি আসলে কিভাবে উঠে ঘুরে দাঁড়িয়েছেন এবং সেই ঘুরে দাঁড়ানোর জায়গাতে ওনার প্রতি আমার সম্মান সবসময় থাকবে। এটা হচ্ছে বিষয়। সিদ্দিক ভাই, জেলে আপনার থাকা হলো কতদিন? আমি টোটাল ছিলাম 10 মাস 22 দিন, এবং দিনের হিসাব যদি করি তাহলে 322 দিন। 322 দিন। ওইখানকার জীবনটা নিয়ে একটু শুনতে চাই। অদ্ভুত এক জীবন। বাংলাদেশের ভিতরে যার একটা মানচিত্র আছে আমি জানতাম না। জেলে না গেলে কখনোই আমার জানা হতো না। অদ্ভুত, আমাকে অনেক শিক্ষা দিয়েছে। সর্বপ্রথম গেট থেকে ভিতরে যখন ঢুকলাম, লকআপ পরে আমাকে 7 দিনের রিমান্ডে আনা হয়েছিল প্রথমে, এবং একটা ভাঙচুর মামলায় গুলশান থানায়। আমার সাথে প্রশাসনের যে সমস্ত লোকগুলা, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আমি তাদেরকে থ্যাঙ্কস জানাই একটা মাত্র কারণে। তারাও রিয়েলাইজেশন করেছে দিন শেষে সিদ্দিকুর রহমান নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান। তাদের বিহেভ টিহেভ, সেলুট তাদেরকে। আমি যখন জেলের প্রথম গেটটা পার হইলাম, ভাগ্যক্রমে দেখেন জেলার মহোদয়, আমি চিনি না তাকে, পাঞ্জাবি পরে একটা লোক আইসা সালাম দিল, সিদ্দিক ভাই, আমার নাম মাসুম ভাই তখন জেলার, আমি এখানকার জেলার, আপনাকে কখনো এখানে ভাবি নাই আপনি আসবেন, যেহেতু আল্লাহ নিয়ে আসছে আমার জেলটার উপর, আপনি একটা পিএইচডি করেন। এই সিদ্দিক ভাইকে অমুক জায়গায় দিবা বলে দিল। যাই হোক, ওখান থেকে নির্দেশনা একজন ডেপুটি জেলার, উনি নিজে আমার সুপারভিশন করলো। অদ্ভুত ইমিগ্রেশন। আমি প্রত্যেকটা জায়গায় দেখেন প্রথম দিকে লকআপ যাচ্ছি, নতুন এক্সপিরিয়েন্স। লকআপ খুললাম, পিসিতে টাকা জমা দিতে হয়, দ্যাট মিনস ক্রেডিট কার্ড। আমি ওটাকে ক্রেডিট কার্ডের সাথে তুলনা করি, টাকাটা ভিতরে চলে না। আমার ক্রেডিট কার্ড আছে, আমি 12টা ব্যাংকের করি, কি বলে, কার্ড ইউজ করি। আমি সাথে সাথে আমি যদি নিতাম যে এখানে দাঁড়াইতে হবে লাইনে, আমার টাকা জমা দিতে হবে, কেন? আমি সিদ্দিকুর রহমান, তাহলে আমার হইতো না। 0 0 সিদ্দিক, শূন্যতে নামো এবং সিদ্দিকুর রহমানের চিন্তা করো।
সুন্দর করে ক্রেডিট কার্ডে টাকা জমা দিলাম, দিয়ে ইমিগ্রেশন পার। আমি যখন JFK এয়ারপোর্টে গেছি আমেরিকার, আমি তখনকার এয়ারপোর্টের গল্প আমার আছে অনেক, এটাও সারা বাংলাদেশের মানুষ জানে। আমি বসেন দাঁড়ান, তো দেখলো, আমি বললাম ভাইয়া আমি একটু টেকনিক্যালি অভিনয়ের জায়গায় চলে গেলাম। বললাম ভাইয়া আমি তো বসতে পারি না, আমার কোমরে ব্যথা। কারণ উনি তো ওনার এডুকেশনের জায়গা থেকে কাজ করতেছে, উনি ওনার কাছে স্মৃতিকর ডাজ নট ম্যাটার, ইটস এ সিম্পল ম্যাটার ফর মি, বিকজ উনি তো ওখানকার একজন জমাদার। উনি বললো তাহলে আপনি ওয়ালের মধ্যে হেলান্দে দাঁড়াই বললাম, আর বাদ বাকি লোক যত তুমি MP হও, ডাজ নট ম্যাটার, বসো, রুলস ইজ রুলস। ইমিগ্রেশন সার্চ, বিভিন্ন রকমের সার্চ, ইমিগ্রেশনে যেরকম সার্চ হয়, JFK এয়ারপোর্ট, হিথ্রো এয়ারপোর্ট, আমি পৃথিবীর 28টা দেশে গেছি, আমি জানি। আমি কম্পেয়ার করে ফেললাম যে আমার কী বলে ইমিগ্রেশন পারাচ্ছি, কঠিন ইমিগ্রেশন। 4বার করে 3বার করে সার্চ করলো, গুনতি একটা ওয়ার্ড, আমি এটার উপরে লিখবো, গুনতি দেওয়া হয় যে মালের হাতের লেখা দিয়ে তো বুঝে ফেললাম যে মালের এডুকেশনাল কোয়ালিফিকেশন কোন লেভেলে। আমি বললাম বস তাহলে কি আমি দাঁড়াবো? বলে হ্যাঁ। তাহলে তখন তার কাছে আমি অ্যাক্টিভ। ওকে, ইমিগ্রেশন পার, প্রথম গেট তো পার হয়েছি, দ্বিতীয় গেট পার হইলাম। ও মাই গড, ওখানে যায় আবার CIDর সার্চিং, আবার ইমিগ্রেশন, বসন, গুনতি, আবার সার্চ, দাঁড়ান, সোজা হাঁটলাম, হেঁটে একটা আমদানি নাম বলে একটা জায়গা আছে, সেখানে যেতে হয়। সেখানে গিয়ে ডিস্ট্রিবিউট হয় কে কোথায় থাকবে। আমি যাই হোক জেলে প্রতিটা সেক্টর আমি টাচ করেছি। আমি সেলে ছিলাম, সেল থেকে বের হওয়ার কিন্তু ওরকম রুলস নাই। বাট ওই যে সিদ্দিকুর রহমান প্রথম দিনই পাইছে PhD করব আমি সেলের জেলের উপর একটা নির্দেশিকা লিখব, যেটা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা ও সেবা এটা দায়িত্বে থাকেন তারা, ওই মন্ত্রণালয়ের এই সেক্টরটা দেখে ওদের জেলখানাটা, এদের একটা অধিদপ্তর আছে, অধিদপ্তর হয়ে জেলখানা পরিচালিত হয়। সেই জায়গা থেকে যদি আমি অনুমোদন প্রাপ্ত হয়ে একটি নির্দেশিকা আমি লিখব, এবং সেই নির্দেশিকা কিবরিয়া ভাই যদি কোনো ঘটনাক্রমে কখনো জেলে যায়, আমার নির্দেশিকা পড়ে গেলে ওনার জন্য ভালো হবে, কারণ উনি বুঝবে যে এই জায়গায় চিনিটা একটু কম, এখানে চিনিটা একটু বেশি। আপনার উপলব্ধি কি? ওখানে তো আপনি হরেক রকম মানুষের সঙ্গে মিশছেন। আমি সিদ্দিকুর রহমান পলিটিক্যাল লোকদের সাথে কিন্তু এরকম মিশতাম না, সত্যি কথা। আমি আওয়ামী লীগ সমর্থন করি, একটি দলকে সমর্থিত মানুষ, সমর্থিত পরিবার বলা চলে। আমার পরিবার আওয়ামী লীগ করে, কথাটা বুঝেন, ফুল দমে। এবং আমার বললাম না যে আমার ভাই, আমার বাবা মারা গেছেন, ভাই, এরা দুইজনই ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমি ওখানে গিয়ে যাদের সাথে ছিলাম 99% লোক আওয়ামী লীগের ভিতরে। আরেকটা বিষয়, 10,000 কয়েদি কন্টিনিউ থাকে, হয়তো 9,800, 9,900, 10,002 বা 9,700 এরকম অ্যাভারেজ, এটা লেখা থাকে ওয়ালের ভিতরে। আমরা যখন হাজিরা দিতে যাই তখন দেখা যায়। প্লাস আমি প্রতিদিন আবার গুনতির যারা দেয় তাদের জিজ্ঞাসা করি আজকে কত, বলে যাচ্ছি দেখবে আজকে এত, আমি ওটা নোট ডাউন করি, বিকজ আমি লিখি, ওরা জানে। ওখানে গিয়ে বন্ধুত্ব হয় না মানুষের? হ্যাঁ, আমার বন্ধু হয়েছে তো, আমার কারাযোদ্ধা বন্ধু আছে অনেক, 250 তাদেরকে নিয়ে আমি একটা কারাযোদ্ধা সেক্টর চিন্তা করতেছি, যে এ পলিটিক্যাল না, শুধু কারাযোদ্ধা, আমরা সুখ দুঃখ যেটাই হোক তাদেরকে নিয়ে অদ্ভুত বন্ধুত্ব সেখানে, সেগুলোও বললাম না যে আমাকে নিয়ে গল্প করতে হলে 2-3 দিনের শো লাগা উচিত, কারণ গল্প মনে হবে যে আমি যেটা বলতেছি তারাই বলতেছে। আজকে কিন্তু এক একটা মানুষের এক এক রকমের ক্রাইম, এক এক রকমের কষ্ট দুঃখ ওখানে, না? অদ্ভুত। কিবরিয়া ভাই, ওখানে না গেলে আমি আরেকটা মানচিত্র চিনতাম না তো, বারবারই বলতেছি। কিছু নিষ্পাপ মানুষ সেখানে বন্দী আছে, যারা কেন অ্যারেস্ট হয়েছে সেটাও জানে না। অদ্ভুত কান্না করতো সিদ্দিকুর রহমান আমার রুমের মধ্যে এসে। আমি তাদেরকে নিয়ে লিখতাম, জানে যে সিদ্দিক ভাইয়ের কাছে আমি লিখি, জানে, আসতো। আমি তাদের জন্য একটা অদ্ভুত কিছু দরিদ্র লোক আছে যারা নিজের মাকে অনেক দিন ধরে দেখেন, আমি তাদের জন্যও করব। সিদ্দিকুর রহমান যেহেতু জেলে গিয়েছে, কারাগারে গিয়েছে, শিক্ষালয়ে গিয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে আসছে। আমি চিন্তা করছি যে আগামী ঈদ থেকে আমি যেহেতু জাকাত প্রাপ্ত হই, জাকাত দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ পাক আমাকে দিয়েছে, আমি জাকাত দেই, সেটা হিউজ পরিমাণে না হলেও একটা পরিমাণে আমার জাকাত যায়। জাকাতের উদ্দেশ্য যদি হয় যে অসচ্ছল লোক বা দরিদ্র লোকের দারিদ্রতা কমানোর জন্যই তো আমরা দিই, বৈষম্য কমানোর জন্য, এই তো বিষয়টা আমি যতটুকু জানি।
অতটা আমি হুজুরদের মতো আমি যেহেতু ওরম এই প্রাপ্ত না, যদি অভাবগ্রস্ত মানুষের অভাব দূর করার জন্য জাকাতের ব্যবস্থা করা হয়, তাহলে বিপদগ্রস্ত মানুষকেও বিপদ থেকে রক্ষা করার জন্য জাকাত দেওয়া যাবে। যদি সেটা হয়, আমি হুজুরদের সাথে কথা বলবো, আগামী ঈদ থেকে সিদ্দিকুর রহমান সেই টাকাকে 2 জন পারি, 10 জন পারি, 20 জন পারি, 100 জন পারি, আমি ওই নির্দোষ মানুষগুলোকে আমি জামিন করাবো কারাযোদ্ধার মাধ্যমে। কারণ তারা কারাযোদ্ধা। কারাযোদ্ধা বলতেই আমি বোঝাচ্ছি যারা যুদ্ধে কারাযোদ্ধা বেসিক্যালি তারা না, কিন্তু কারাযুদ্ধ হলো যারা জেল খাটে তাদের পরিবার। অদ্ভুত কান্না করতেছে, জামিনের টাকা কোথায় পাবে, সিদ্দিক ভাই কোথায় পাবে। আমি বললাম কেন, আমি অনেক নেগেটিভ কথাও বলছি। কার কথায় গেছিলেন মিছিলে, কার কথায় খুন করছেন, কার কথায় ছিনতাই করছেন, কার কথায় চুরি করছিলেন। আমি যে কি পরিমাণ মানুষকে ওখানে মোটিভেশন করছি এটা আমার কথা না। অনেকে বলতে পারে, আমি আবারও মনে করিয়ে দিতে চাই 29 এপ্রিল 2025 থেকে যেদিন অবধি আমি ছিলাম মার্চের 18 তারিখ পর্যন্ত 2026, যারা জেল খেটেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনি তো এই টাইমে ছিলেন, এই ডিউরেশনে। সিদ্দিকুর রহমান যে কিবরিয়া সাহেবের শোতে বসে বড় বড় কথা বলল, উনি কি আসলে এরকম হেদায়েতপ্রাপ্ত হয়েছেন? উনি কি আসলে এইভাবে মোটিভেশন করছে, মানুষকে হেল্প করছে? আমরা ডেফিনেটলি শুধু মানুষটা না, আমরা যে কোনো কন্টেন্টই যখন দেখি তখন ওই কন্টেন্টকে কন্টেন্টের মতো করে জাজ করি। বাট সিদ্দিকুর রহমান সাহেবের জীবনী বা জীবনের জায়গায় যদি আপনি নিজের জীবনটা একটু হলেও কল্পনা করেন, আপনি শুধু এটা চিন্তা করেন যে আপনার জীবনে 2-3টা ধাক্কা গেছে, সেটা রাইট ছিল না রং ছিল সেটা পরের হিসাব, কিন্তু এই ধাক্কাগুলোর পরেও একজন মানুষ জীবনের অর্থ খুঁজতেছে, জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই সৎসাহসটাকে আপনার স্যালুট করতেই হবে। আচ্ছা, এই জায়গাটা আমি যদি পিছনে যেতে চাই, আপনার এক্স ওয়াইফের সঙ্গে পরিচয় তো মিডিয়াতে কাজ করতে গিয়েই বোধ হয়। না, এইটা নিয়ে আমি আসলে এক্স ওয়াইফ নিয়ে কিন্তু কোথাও কিছু বলি না, বলতে চাই না। একটা মাত্র কারণেই, কারণ সে যতদিন বেঁচে থাকবে ততদিন আমার বাচ্চার মা হিসেবে বেঁচে থাকবে। না, আমি অসম্মানে কিছু শুনতে চাচ্ছি না, মানে ওই জায়গাটা একটা পার্ট। জি, তার সাথে আমার পরিচয় আমার ফেসবুকে পরিচয় হয়েছিল। জি, সে তখন স্পেনে ছিল, সেখান থেকে আমাদের রিলেশন, এবং রিলেশনের জায়গা থেকে মানুষ তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া যে ঠিক না, সেটা মায়ের কথা শুনিনি। আমি ভুল করেছিলাম। যদি আমি মায়ের কথা শুনতাম তাহলে কিন্তু আমার ভুল হতো না। মায়েরা কেন জানি বুঝে যায় না, বুঝে যায়, এটা ব্লাডের ব্যাপার। মানে মা এমন একটা শব্দ যে বুঝবে, তার পিছনে তাকাইতে হবে না। সিদ্দিকুর রহমান তার জ্বলন্ত প্রমাণ। আজকের সিদ্দিকুর রহমান, আমি অভাব শব্দটার সাথে থাকতে চাই না। আমি মিডল ক্লাস ফ্যামিলির সন্তান, বিশাল বড় ফ্যামিলির সন্তান। আমি মাকে, জানি না হাদিসে আছে কিনা, পীরের মতো মানে মতো বলছি, পীরের না, মা। আমি মাকে সারা পৃথিবীর কাউকে মানি না। আম্মা শুধু বলল যে তুমি যদি জেলখানা থেকে, কারাগার থেকে যদি তুমি, আমার শিক্ষালয় থেকে যদি তুমি কোরআনটা ধরে বের হতে পারো, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি সেই জায়গা থেকে সিদ্দিকুর রহমান চেঞ্জ। আরশের সঙ্গে আপনার দেখা হয়? আরশের সাথে আমার সেটাও একটু ঝামেলা। মহামান্য আদালত ওখানে ডিসিশন দিয়েছিল যে 2 দিন বাবা নিয়ে আসতে পারবে, বাবা কাছে রাখতে পারবে সপ্তাহে। বাট সেটাও আমার মানে ভেটো দিয়েছে, ভেটু না, এবং বাইলট করতেছে এখন পর্যন্ত, আজ অবধি পর্যন্ত। আমি 10 মাস 22 দিন শিক্ষালয়ে ছিলাম, সেখান থেকে আসার পরেও আমি বেবিটার সাথে এখনও দেখা হয়নি। সেই জন্য আমি আসার পরে, আমি সেদিন রাতে গাড়ির ভিতরে বৃষ্টি হচ্ছে, আমি একটা গান দিয়ে হঠাৎ করে একটা গান পাইলাম ঈদের, মানে এই শিক্ষালয় থেকে আসার পথে। জীবনের হিসাব মিলাতে পারিনি। মনে হইলো যে হ্যাঁ, ক্যালকুলেশন যতই করি রেজাল্টটা 0 আসতেছে। এবং সেই 0 দেখা পেয়েছি কিন্তু আমি কারাগারে গিয়ে। কেমনে পেলাম? হঠাৎ করে তাকাই দেখি কারাগারে, প্রত্যেকটা কারাগারের ভবনের উপরে একটা করে 0। পড়তে হইল আবার 0। আমি আবার 0 দেখতেছি। আমি কারাগারে 0 দেখলাম কেন? জিজ্ঞাসা করলাম সুবেদারদেরকে, ডিপটি জেলারকে জিজ্ঞাসা করলাম 0-র মানেটা কি। 0। আমি ওখানে যাওয়ার আগে কিন্তু আমার ফেসবুক গেটে দেখতে পারেন, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম অনেক আগে, 0-এর খেলা। 0 হাতে আসছি, 0 হাতে চলে যাব। কিন্তু এই পৃথিবী 0কে স্যালুট করে। আপনার যত 0 আপনি স্যালুট পাবেন তত 0। আপনি 1000 টাকার মালিক,
একের পরে শূন্য 3টা, আমি 10,000 টাকার মালিক, একের পরে শূন্য 4টা। আপনি 1 লাখ টাকার মালিক, একের পরে শূন্য 5টা, আমি 10 লাখ টাকার মালিক, তার মানে একের পরে শূন্য 6টা। এইভাবে শূন্যের খেলা। আজকে দেখেন যে যত বেশি শূন্য অধিকারী সেই লোককে সম্মান বেশি করি। 5,000 কোটি টাকার মালিক যদি শূন্য হয়ে শূন্যের পরিমাণ বেশি 5 লাখ টাকার মানুষের চাইতে, 5,000 কোটি টাকার মানুষ যদি কোনো এলাকায় যায়, এমপি কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দেয়। বিকজ কিছু দিবে, একটা স্কুলে অনুদান করবে, কোথাও দিবে। সিকিউরিটি কাকে বলে? আপনার সাথে যখন আপনার এক্সের ডিভোর্সটা হয়ে গেল, কত সালে এটা? সে যেহেতু ডিভোর্স দিবে, ডিভোর্স কিন্তু আমার দিক থেকে নয়, সেটা তার দিক থেকে। বিকজ আমি বলছি আমি ডিভোর্স তো দিতে এগ্রি না, আমি তো সংসার করতে চাই। আমার একটা সুন্দর বেবি আছে 6+, যার স্বপ্নটা হবে বাবা মার মাঝখান থাকবে। সে তখন সারা বাংলাদেশে মানুষ জানে, মিডিয়ার জন্য পাগল হয়ে গেল। আমি বললাম সরি টু সে দ্যাট, আমি সিদ্দিকুর রহমান, আমার নায়িকা, আমার ঘরের বউ নায়িকা হবে, আমি রাইট, এই কথাগুলো আপনি বলেছেন, কিন্তু ডিভোর্স হলো কত সালে? 2019-26 জামেলা শুরু হলো। ডিভোর্স মানে কাগজীয়ভাবে হয়েছে 20 জানুয়ারি 21 তারিখ। আজ থেকে প্রায় 6.5 বছরের কাছাকাছি। হ্যাঁ। এবং এই 6.5 বছরের জীবনে আপনার ব্যাচেলর লাইফ, আপনি বিয়ে শাদী করেন নাই, সিঙ্গেল ফাদার, এবং সন্তানও আপনার কাছে নাই। এখানেই শুধু থেমে থাকেনি, এরপরে ধাক্কাগুলো আরও বড় বড় ধাক্কা। এবং এই ধাক্কা থেকে একজন মানুষের সুস্থভাবে বেঁচে থাকাটা আমাদের সমাজের জায়গাটা থেকে অনেক বেশি টাফ। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। যেভাবে আওয়ামী লীগ সরকার লাস্টের দিকে ম্যাসাকারগুলো করলো, এটা কি ব্যক্তি মানুষ হিসেবে আপনি সমর্থন করেন? ডেফিনেটলি না, কখনোই না। বিকজ ব্যক্তি সিদ্দিক কিন্তু ভিতরে মনুষ্যত্বহীন না। আমি তো এই স্বপ্ন দেখি না কখনো, কিবরিয়া ভাই, সরি টু সে দ্যাট। আমার স্বপ্নের জায়গাটা আলাদা। আমি কিন্তু কখনো আমার রাজনৈতিক মিশন এরকম না, আমি ওটাতে বিশ্বাসী না। আমি বিশ্বাসী না, কোনোভাবেই না। আর যদি ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হয়, সরি টু সে সিদ্দিকুর রহমানকে পাওয়া যাবে না, একটি সিদ্দিক হারাই যাবে। বারান্দায় বসে বসে সিদ্দিক চা খাবে, গল্প করবে যে আপনি কফিটা হাতে নিয়ে আসেন, আমি সিদ্দিকুর রহমানও একটু কফি নিয়ে। শিল্পী মানুষ তো দিন শেষে সৃজনশীল সৃষ্টিতে বিশ্বাসী আমি। তার মানে আপনি এই ধরনের কাজকে সমর্থন করেন না? ডেফিনেটলি না, তাও বললাম। এতগুলো মানুষকে নির্বিচারে মেরে ফেলা, এইটা আবার একটু মানে মেরে ফেলা ডিরেক্ট বইলা বলবো না, রাষ্ট্রের জায়গা থেকে হতে পারে, যেহেতু আমি রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত হই নাই, অথবা আমি সেগুলা নিয়ে আলোচনা করতে চাই। রাষ্ট্রযন্ত্র তো আলাদা জিনিস, আমি নাটক পরিচালনার জায়গায় হতে পারি। কিন্তু যেদিন যাবো সিদ্দিকুর রহমান, সেদিন আমি বারবার বলেছি, একটি সিদ্দিকুর রহমানকে অভিনয় করার জন্য জাতীয় সংসদে নেওয়া যাবে না, একটি সিদ্দিকুর রহমানকে নিতে হবে আইন প্রণয়ন করার ক্ষেত্রে। মা বাবার মধ্যে ঝামেলা থাকতেই পারে, সেটা ডেফিনেটলি একসাথে না থাকা হতেই পারে, কিন্তু সন্তান যেহেতু দুইজনের, সুতরাং দুইজনেরও মিউচুয়াল রেসপেক্ট এই জায়গাটায় থাকা উচিত, যে না, তারা যেন দুজনেই যেন সন্তানকে সমানভাবে সময় দিতে পারে। আমার ফ্যামিলি ক্রাইসিস মুভমেন্টের পরে যখন বেবিটা নিয়ে ঝামেলা হলো, আমার এক্স হাইকোর্টে রিট করেছিল ওর কাস্টডির জন্য, সেটাও আলোচিত বিষয়, সেটাও ব্যাপক আলোচিত। তারপর আমি আমাকে আমার বেবি আমার কাছে থাকবে না, তখন তো এতটা বুঝিনি যে আসলে সন্তানটা মায়ের কাছে। হাইকোর্টের এক্সপিরিয়েন্সটা কি? হাইকোর্ট কি বলল? হাইকোর্ট আমার দিস দ্য ফার্স্ট টাইম আমি কোর্টে গিয়ে দাঁড়ালাম। আদালত তখন ডিসিশন দিল যে বাচ্চারা মায়ের কাছেই বড় হয়, আমরা মায়ের কাছে বড় হয়েছি। কত বছর বয়স? তার মায়ের কাছে 6+। ও, ছেলে বাচ্চা। তখন যখন মায়ের কাছে থাকবে ডিসিশন দিল, আমি পৃথিবী তখন অন্ধকার দেখতে। খুব স্বাভাবিক। আমি বসে আছি একদম এজলাসের ভিতরে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি হামিদ সাহেবের যে ছেলের বউ, আমাদের তৌফিক ভাইয়ের ওয়াইফ, উনি অ্যাডভোকেট ছিলেন, উনি আমার পাশে বসা আমাকে বোঝাচ্ছেন। সব মিলায়া আমার বেবিকে আমি সেদিন হারাইলাম মনে হইল। সাংবাদিকরা যখন আমাকে নিউজ করার জন্য আসলাম, বললাম কেউ কোনো নিউজ করবেন না, বিকজ এটা আমার পার্সোনাল ম্যাটার। আমি চাই না আমার বাচ্চার লাইফে এফেক্ট হোক। আপনারও তো সন্তান আছে, বাচ্চার কাস্টডি নিয়ে ক্রাইসিস মুভমেন্ট তৈরি হয়েছে,
হ্যাঁ আমি আলোচিত মানুষ, তখন তো আমার এক্সকে কেউ চিনতও না, সে মিডিয়া পার্সনও না তখন বললাম যে আমার বেবির লাইফে স্পট পড়ুক সেটা আমি চাই না, প্লিজ হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট করলাম। তারপরে 2টা চ্যানেল তাদের স্কুলিংয়ে তাদের আমার লিখছিল, আমার কাছে সেটার স্ক্রিনশট রেখে দিয়েছি আমি। যাই হোক, বেবিটা যখন চলে গেলো তখন আমি আমার বেবির জন্য কাস্টডির জন্য আমি অ্যাপেল ডিভিশনে অ্যাপ্লাই করলাম। তো তখনও একই কথা বলল যে আমিন সাহেব, এই বাচ্চারা তো মায়ের কাছেই মানুষ হয়, থাক না, হাইকোর্ট যে ডিসিশন দিছে এই ডিসিশনে থাক। আমি আবার অন্ধকার চোখে দেখলাম আমার বেবিকে আমার চোখের সামনে থেকে চলে গেল। আমি আসলে বেবির কথা বলতে পারি না। আমার বেবি যখন চলে যায় থানার মাধ্যমে আমি যখন দিই, তখন মনে হয়েছে যে সিদ্দিকুর রহমান একটা ধাক্কা খেয়ে গেল। বিকজ আমি আমার বেবিটাকে, পৃথিবীর সবার বেবিকে সবাই ভালোবাসে, আমার বেবিকে আমি পৃথিবীর সাথে তুলনা করি, আমার পৃথিবী আমার আরো সোসাই। সো ওই জায়গা থেকে আমি কাম ব্যাক করছি, আল্লাহ করাইছে আমাকে। আমরা যারা বাবা আছি বা আমরা যারা পুরুষ, আমাদের কান্নাটা আসলে এইভাবে সমাজ দেখে না, অথবা আমরা আসলে দেখাতেও পারি না। কিন্তু মায়ের মাতৃত্বের কাছে বাবার যে পিতৃত্ববোধ সেটা যেন ছোট না হয়ে যায়, এটা আসলে আমি সবসময় বলি বিচার ব্যবস্থার কাছে। আর সন্তানের জায়গা থেকে দুজনই গুরুত্বপূর্ণ, বাবাও যেমন গুরুত্বপূর্ণ, মাও তেমন গুরুত্বপূর্ণ। ওই সময়টা কীভাবে পার করছেন? আমি ওই যে যেটা বললেন যে ডিসিশন, আমার মনে হলো যে আমি একা থাকলে কিন্তু আমি অনেক ডিসিশন নিতে পারতাম, কিন্তু মনে হলো যে আমার জীবনের সাথে আমার বেবি আছে এবং আমি অনেক কষ্টে একা লাইফ লিভ করছি। আমার মা আমাকে প্রচুর টাইম দিত, আমার ফ্যামিলি আমাকে প্রচুর টাইম দিছে, কারণ আমার ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি। আমি যখন কোথাও বসি আমার 2 পা 2 হাত আমার ভাতিজিরা ধরে থাকে। আমি জয়েন্ট ফ্যামিলি মেম্বার, আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন যে সিদ্দিকুর রহমান ফ্যামিলি নামে আমি প্রতিটা ভাতিজির বিয়ের দায়িত্ব আমি নেই। আমার বড় ভাইদের, সরি আমি একটু, প্লিজ ভাই, টেক ইউর টাইম, নো প্রবলেম। আমি বড় ভাইদের বেবিগুলাও তাদের বাবাও আমি এদেরকেও বাবার দায়িত্ব পালন করি। আমি এটা জীবনের অ্যাচিভমেন্ট মনে করি। আমি কিন্তু সবার ছোট। 24-এর রাজনীতির যে পালাবদলটা হলো, ওই সময় আপনাকে নিয়ে যে ঘটনাটা ঘটলো আমরা দেখলাম, মানে এক ধরনের ক্রাউড বা গণপিটুনি, হোয়াট এভার ইট ইজ, যাই বলে না কেন, বোঝানোর জন্য বলছি, এটা তো আপনি খুবই এক্সপেক্ট করেননি। কখনোই না। কি হয়েছিল আসলে? ওই সার্বভৌম তো ওই ভূখণ্ড আমি কখনো চাইনি। সেই জন্য দেখেন, আমি একটা দলকে সমর্থন করেছিলাম, সারা বাংলাদেশের মানুষ জানে। সেখান থেকে আমি নমিনেশন পেপার চেয়েছিলাম, পাইনি। কিন্তু আচ্ছা, উপনির্বাচনে চেয়েছিলাম ঢাকা 17 আসনের জন্য, পাইনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চেয়েছিলাম, পাইনি। তার পূর্বেও আমি নমিনেশন পেপার তুলেছিলাম, যেটা সারা বাংলাদেশের মানুষ জানে না, উপনির্বাচন থেকে জানে। 18 সালের যে নির্বাচন, টাঙ্গাইলে 1 মধুপুর ধনবাড়ি আসন থেকে আমি নমিনেশন পেপার উঠিয়েছিলাম। ডক্টর আব্দুর রাজ্জাক সাবেক খাদ্যমন্ত্রী ছিলেন, ওনার অপোজিটে মানে একই দল থেকে, যেহেতু একসাথে, ওনার অপোজিটে বলছি এই কারণে, কারণ একই দল থেকে 2 জনে চেয়েছিলাম। সেখানে থেকে 17-তে 18-তে আমি চেয়েছিলাম। আমি কিন্তু হুট করে উপনির্বাচনে আসি নাই, আমি চেয়েছি অ্যাজ এ শিল্পী। আমি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কোথাও কোনো একটি সদস্য পদের মধ্যে সিগনেচার করা নেই। এখন আসেন, তাহলে কেন চাইলাম? এটাও হতে পারে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ পরিবারের, এটা সবাই জানে। বিকজ 91-এর পরে রক্ত তো শুধু আমি এবার 24-এ জড়াইছি সেটা না, আমার ফ্যামিলি জড়াইছে অনেক আগে। সেই 91-এর পর আমার ভাইকে কোবাই একদম অনেকভাবে মেরে ফেলার উপক্রম করে ডেনে ফেলে দিয়েছিল। সেখান থেকে ছোট যখন আমি, তখন থেকেই আমি দলকে দেখেছি খুব কাছ থেকে। ডিবেটের জায়গা থেকে আমি কিবরিয়া ভাইয়ের সাথে ডিবেট করতে বলছি। যদি এখন আমরা যেহেতু সমঝোতা, আমরা 2 জন একটা টকশো করতেছি, যে আপনার সাথে যে আপনি প্রশ্ন করতে, এখানে যদি ডিবেট হইতো তাহলে এই যে আমার বলার ভঙ্গি, আমার প্রনাউন্সিয়েশন, আমার শব্দ চয়নের ভঙ্গিটাও আলাদা থাকবে, এটাই স্বাভাবিক।
ডিবেট বলতে তো তাই বুঝি আমরা। সেই জায়গায় হতে পারে যে আমি যে দলকে সমর্থন করছি তাদের পক্ষে কথা বলছি, আর যে দল আমার অপোজিটে ছিল তাদের গায়েতে লাগাটাই স্বাভাবিক। ওরকম হতে পারে আল্লাহ ওই জায়গা থেকে আমি কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো ভাষায় মানুষ কষ্ট পেয়েছে, আমি যেটি রিয়েলাইজেশন করিনি কিন্তু করছি। ওই যে জেলখানে গিয়ে আমি করছি, কিন্তু যে আমার তো এখানে আসার কথা না, আমার যে ব্যাকগ্রাউন্ড, আমি যে জায়গা থেকে যেখানে বিলো করি, আমার এখানে আসার কথা, তার মানে আমার ভুল আছে। ডেফিনেটলি সিদ্দিকুর রহমান তোমার ভুল আছে, তুমি ভুলকে খুঁজে বের করো। প্রচুর টাইম পাওয়া যায়, আমি বারবারই বলছি যে শিক্ষালয়ে গেলে মানে কারাগারে গেলে প্রচুর টাইম পাওয়া যায় নিজেকে ভাবার। প্রচুর পরিমাণে ভাবনা করলাম, নোট ডাউন করা শুরু করলাম লাইফে কী কী ভুলগুলো আমার আছে। তখন মনে হলো যে আমি দু একটা ভুল আছে, অবশ্যই ভুল না থাকলে তো আমারই ক্রাইসিস মোমেন্ট হলো, ফ্যামিলি ক্রাইসিস মোমেন্ট হলো, সেটা থেকে উঠতেই করোনা গেল, করোনা পরে আবার পলিটিক্যাল ক্রাইসিস মোমেন্ট তৈরি হলো, সারা দেশেই তৈরি হয়েছে, সিদ্দিকুর রহমানের লাইভেও তৈরি হয়েছে। অতএব সিদ্দিক, তোমার দাঁড়ানোর জায়গাটা ঠিক নাই, তুমি যে যেখানে দাঁড়িয়ে কথা বলতেছো, তোমার বডিলি তুমি ঠিক নাই, ফিট না, অতএব তোমাকে শুধরাইতে হবে। সো ওই রকম একটা ঘটনা ঘটার পরে আপনাকে জেলে দিয়ে দেওয়া হয়? হ্যাঁ, জেলে দিয়ে দেওয়া হয়। ঘটনা আমাকে যেদিন এপ্রিলের 29 তারিখ, যেটা ওইটা আমার লাইফের একটা হিস্টোরিক্যাল ডে, সেই দিনের জন্য আমি কখনো প্রিপেয়ার্ড ছিলাম না। বিকজ আমি জানতামও না যারা আমাকে মব করেছে, মব শব্দটাই বলি, তখন তো মবই এটাই, আমি তাদেরকে চিনিও নাই। অদ্ভুত বেশি কি জানেন কিবরে ভাই, আমি তাদেরকে চিনিও নাই, এখন অবধি পর্যন্ত আমি তাদের ভিডিওও দেখি নাই। যারা আমার সাথে, আমার তো ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে। কিন্তু অদ্ভুত, আমি যখন আল্লাহর মাধ্যমে যখন আমি মনে হলো যে হেদায়েতপ্রাপ্ত হইলাম, তখন আমি সিজদায় গিয়ে তাদের জন্য, নামাজের সিজদায় গিয়ে যেহেতু দোয়াটা বেশি কবুল হয়, আমি ওখানে গিয়ে তাদের জন্য ক্ষমা চাইছি। আল্লাহ তাদেরকে ক্ষমা করো, একটা মাত্র কারণে, কারণ আমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা যেন বাংলাদেশের দ্বিতীয় পার্সনের সাথে আর না ঘটে। ওই দেশ তো আমি চাই না, আমি সিদ্দিকুর রহমানের চাওয়া কিন্তু ওই দেশ না। সিদ্দিকুর রহমান ওই জায়গায় গিয়ে মনে হলো যে আমি তাদের জন্য ক্ষমা চাই, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, এবং আমার মুখের কথায় এবং ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আল্লাহ তুমি আমাকেও ক্ষমা করো, আমি ক্ষমা চাই। কারণ কী জন্য, ওই যেটা বললেন যে দিন শেষে তো ক্যালকুলেশন করি, সবাই ক্যালকুলেশন করে, লাইফের তো ক্যালকুলেশন করে, আমি কিভাবে চলবো, আগামী দিনগুলোতে কী হবে, ভবিষ্যতে কী হবে, আমি আল্লাহর কাছে যাব। আল্লাহ চিন্তাটা অনেকেই যারা করে তারা কিন্তু ঠিকই মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় মুসলিমের জায়গা থেকে যেটা বিশ্বাস সে জায়গা তার যেটা হয় সেটা করে, অন্য ধর্মাবলীর লোকজন তাই করে। সো আমি ক্যালকুলেশনে হিসাব মিলানো শুরু করলাম এই কারাগার মানে শিক্ষালয়ে গিয়ে। আমি সুন্দরভাবে ক্যালকুলেশন করা, আমি লিখা আছে, আমি অনেকগুলো কাগজ নিয়ে আসছি। দিন শেষে একেবারে ব্যক্তিগত তো একটা জায়গা আছে, সেই জায়গা থেকে কখনো মনে হয়নি আপনার একটা সেকেন্ড লাইফ দরকার? দিন শেষে যখন ঘরে ফিরি, বাসায়, আমার বাসা আমি ব্যাপকভাবে সাজাইছি, সত্য কথা যেটা, কষ্ট অর্জিত টাকা দিয়ে। আমার বাসাটা মনে হয় যে আমার মতো, কিন্তু যখন যাই শুই, কি যেন বালিশে যেন ফাঁকা। যখন মাথাটা রাখি, ডানে তাকাই কেউ নাই, বামে তাকাই কেউ নাই, তখন মনে হয় সিদ্দিক তুই একা, একদম শূন্য, তোর কিছু দরকার, মাকে ফোন দিই। আমার মা সবসময় বলে তুমি যদি হ্যাপি হও তুমি সেকেন্ড ম্যারেজ করো। আর যখন আমি আমার বেবির কথা চিন্তা করি তখন আমি দেখি না, কারণ আমি বিয়ে করলে সুন্দর একটা বউ পাবো, ডেফিনেটলি আমি সিদ্দিকুর রহমান, আই হ্যাভ লটস অফ কনফিডেন্স, বিকজ আমি দরিদ্র না, বারবারই বলি আমি অভাবী না, আমি কারো হক মেরে টাকা খাই না, আমাকে আপনি 1 টাকা ওষুধ খাওয়াইতে পারবেন না। তো করেন না কেন? কেন এখন আসেন, কেন করি না? আমার এক্স ওয়াইফও, সরি আমি তার নাম বলতেছি না, পার্ট অফ লাইফ, যাই, আমরা তো ইরেসপেক্টফুল কোনো কিছু সেও বলছি না। যেহেতু সুন্দরী, মানে আমার দৃষ্টিতে ছিল, না সে ডেফিনেটলি সুন্দরী, সেও সুন্দর একটা বর পাবে। আমার সন্তানটা কি তার বাবা মাকে পাবে? কিন্তু সন্তান তো আপনার কাছে থেকেও নাই। নাই, কিন্তু আসবে। বাচ্চার কাস্টডি কখনো বাবা থেকে আলাদা হবে না এক সময়। সে তো বিয়ে করবে, সে তো মেয়ে মানুষ নাকি, সে চিরকুমারই থাকবে। তাহলে আপনি প্রত্যাশায় আছেন সে বিয়ে করবে, তারপরে আপনি কাস্টাডির জন্য ফাইট করবেন? আমার কাস্টডিতে আমি আগেও ফাইট করতে পারি, এবং তার যে বিহেভ আছে সেই জন্য আমি
যে বিহেভ করতেছে সে তো মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা, সেটা মানছে না। সুপ্রিম কোর্টের নির্দেশনা, সরি হাইকোর্টে বলবো না, কারণ লাস্ট নির্দেশনা তো সুপ্রিম কোর্টে, সেটা মানছে না। তবে আমি রিসেন্টও কোনো কিছু করতে পারি, কারণ আমার তো বেবিটা দরকার। আমার বুকে তো অন্তত 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে যখন আমার বেবিটাকে আমি জড়াই দেবো, তখন তো পৃথিবীর এনার্জি আমি পাবো, এটা আমার চার্জার। সিদ্দিক ভাই, আপনার এই বোধের প্রতি আমার হাজার স্যালুট, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি অনেক ভালো বাবা, যদি যা বললেন সেটা যদি সত্য হয়ে থাকে। কিন্তু এখানে একটা কথা আছে, আপনার কখনো এরকম মনে হয় না যে এই বেবির জন্য আপনি আপনার জীবনের এই সময়টা ব্যয় করছেন, করতে করতে একটা সময় গিয়ে হয়তো জীবনের সময়ই থাকবে না বিয়ে শাদী করার, কিন্তু বেবি বড় হয়ে গেছে, তার জগৎ আলাদা হয়ে গেছে, সে হয়তো বাবাকে বুঝবে না, মাকেও হয়তো বুঝতে চাইবে না, তখন একটা আফসোস হবে না? এই যে এই জায়গায় বলেন, আমার বেবি কিছুদিন আগেও লাস্টবার আমার সাথে দেখা হয়েছে গত জুনের 25 তারিখ তো জন্মদিন ওর এবং আমার একই দিনে। তো গত যে জুনে তো ছিলাম ভিতরে, ও আমার কাছ থেকে লাশ জড়াই ধরছিলাম ওকে 24 জুলাইয়ের 30 তারিখ। একদম বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই, এই পার্টটা নিয়ে আমি বহুবার কথা বলেছি সোশ্যাল মিডিয়াতে, আমার রেডিও শোগুলোতে, সব জায়গাতেই। সন্তান আমাদের দুইজনের, বাবারও সন্তান, মায়েরও সন্তান। এই জায়গাটার সিস্টেমটা এমন হওয়া উচিত, আমি বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখে বলছি, সন্তান যেন দুজনকেই পায়। পাওয়ার জায়গাটা খুব ভালোভাবে এটাকে স্টাবলিশ করা উচিত। ডেফিনেটলি মা অনেক বেশি রেসপেক্টেড, আমাদের ধর্মের জায়গাতেও এটা করা হয়েছে, এবং মাকে বেশি বেশি সম্মান দিতে হবে, সেটাও সত্য। কিন্তু বাবার জায়গাটা, এটাও যাতে কোনোভাবে অসম্মানের না হয়, সেটাও খেয়াল রাখা উচিত। এপ্রিলে 25 তারিখ আমি বাসায়, আমার বড় ভাইয়ের সাথে আমি রুমে বসে আমরা এরকম, আমি তো মোটামুটি লোকজন একটু প্রবলেম বলে আমি সেটা সমাধান করি, যেভাবে মিলাই দেয়। আপনার এখানে আজকে 20 মিনিট যে লেট হয়েছে, সেটাও কিন্তু আমি একটা সালিশের মধ্যেই ছিলাম মোটামুটি। জি। তো একটা ইয়ের মধ্যে ছিলাম, তখন হঠাৎ করে 2টা লোক আমার বাসায় ঢুকে। একজন লোক আমার সাথে তার 15 দিন আগে পরিচয় হয়েছে, যাই হোক, তার একটা পরিচয় দিয়েছে, আমি এটাও বলবো না, তাদেরকেও ক্ষমা করে দিছি। দিয়ে আমার বাসায় ঘেরাও করছে 300 লোকে, 3 থেকে 400 লোক করার পরে, যাই হোক, তারা কি চায়, নিচে আমার একটা অফিস আছে, আমার এক বাতি জায়গায় পাঠাইছে, পাঠানোর পরে তারা টাকা দাবি করছে। টাকা লাগবে কেন? গতানুগতিক তখন যেগুলো চলতেছিল ওই ওয়ার্ডগুলো ইউজ করে। আমি বললাম আমি তো কোনো অপরাধ করিনি, আমি কেন টাকা দেবো, আমি দিন শেষে শিল্পী মানুষ। তখন আমি ওখান থেকে আমি চলে গেছি। চলে যাওয়ার পরে অনেক বড় ঘটনা করছে ওখানে। আমার বাসা ভাঙার প্ল্যান ছিল, ভাঙতে পারে নাই। প্রশাসনকে আমি সাথে সাথে জানাই দিই, প্রশাসন আমার বাসা হেল্প করছে। হেল্প করে 26, 27, 28 আমি বাইরে ছিলাম। 28 তারিখে আমি আসছি, ঢাকায় এসে আমি ছিলাম বোনের বাসায়। বোনের বাসা থেকে হঠাৎ করে সকালে ফোন আসছে, আরশের ব্যথা হচ্ছে। কিসের ব্যথা? আর আমরা তো কমিউনিকেশন করতে দেয় না, ফোনে কমিউনিকেশন করে না তারাও। আরশের আপনার অ্যাপেন্ডিসাইটের ব্যথা। কোথায়? অ্যাপোলোতে। আমি যে কীভাবে বেরিয়েছি কীভাবে বলতে পারবো না, আল্লাহ জানে। গাড়ি নিয়ে বেরিয়েছি, জাস্ট যখন আমি এফডিসির ওই মোড়টার ওই কোনাটাতে আসছি, আমি মন মানতেছে না যে আমার বেবি ওটিতে ঢুকবে, কারণ আমার বেবির জন্মটাই অ্যাপোলোতে, অ্যাপোলোর ওখানে সব অ্যাড আছে। আমি ওখান থেকে বাইক করছি, আমার বোনকে বলছি তোরা গাড়ি নিয়ে যা। আমি বাইকে, আমার বোন 10 মিনিট আগে চলে গেছে গাড়ি নিয়ে, আমি 10 মিনিট পরে গেছি, যেটা আমি আগে যাওয়ার জন্য করছিলাম। গিয়ে দেখি যে আরও স্টেতে শোয়া, ও উটিতে ঢুকাবে। ডক্টর বলছে সিদ্দিক ভাই আসলে কথা বলার পরে ঢুকাবো, আমরা তার আগে ঢুকাইতে পারবো না। আরশকে যায় হাত দিয়ে ধরলাম, ধরে বললাম বেস্ট অফ লাক বাবা, যাও তুমি ওটিতে গেলো। 40-45 মিনিট পরে, 5 বছর পরে আমার এক্সের সাথে সেই দিন আমার ওখানে দেখা। 5 বছর পরে, আমি তার আগে কখনো তার চেহারাও দেখি নাই বা কখনো দেখাও হয় নাই। গড ওই দিন দেখলাম। পরে ওটি 40 মিনিট পর অপারেশন শেষ হলো। ডক্টর বললো একজন যেতে হবে। ওদের যে অ্যাপোলোতে তো আমি আমার বেবির জন্মের আগে থেকে আমরা চেক আপ করাইতাম, মনোরা আপারাকে দিয়া। ওখানে গিয়া বললাম, আমি ফোন করলাম যে দায়িত্বে, উনি বললো ও সিদ্দিক ভাই আপনি আসছেন? বলে হ্যাঁ, আরও সেও জানে। পরে যাই হোক আমাকে বললো যে 2 জন অ্যালাউ করো। উনি বিষয়টা জানে যে আমার এক্সের সাথে আমার ডিভোর্স। পরে বললাম যে মাকে আগে দেন, সে 20 মিনিট কথা বলে আসুক, তারপর আমি যাবো। তারপর গেলাম, তারপর আমি যাইয়া তাকে ক্যাবিনে রেখে আদর দিয়ে, সেদিন আমি জড়াই ধরতে পারিনি আমার বেবিটাকে। বললো বাবা, ও আবার জড়াই ধরলে খুব খুশি হয়। আমি আসলাম, যে পরের দিন গিয়ে আমি বিলটাও দিব। ওই দিন আমি কার্ড দিতে চাইছিলাম কিন্তু নেয় নাই। যাই হোক, পরের দিন আমি সকালে তো ওই যে গেলাম, বিআরটিতে আসার পথেই তো তারা আমাকে ব্লক করলো।
ব্লক করে তারপরে তো আমাকে যেভাবে মপটা করছে সারা বাংলাদেশে মানুষ জানে, এবং এখানে নাকি একটা প্রচার করছে আমি গাড়ি থেকে নেমে গাড়ি লেগে গেছে, তারপর নাকি আমি কারোর সাথে গণ্ডগোল করছি। সরি টু সে দ্যাট এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। ওখানে তখন উপস্থিত ছিলেন 20তম BCS-এর অ্যাডিশনাল সেক্রেটারি অ্যাডিশনাল ডিআইজি। সে তার গাড়ি দেখার পর আমি গাড়ি থেকে নামছি, নাহলে আমি নামতাম না। ফ্ল্যাগ লাগানো গাড়ি, পুলিশ সপ্তাহ চলতেছিল তখন, পুলিশ সপ্তাহতে থেকে আসতেছিল রাজাবাগ থেকে। আমার ঘটনাটা ঘটছিল ডিবি অফিসের কোনাটায়। অদ্ভুত। আমি বললাম ভাইয়া তোমরা এরকম কি, যারা আসছে বলে এই যে ধরনের ল্যাঙ্গুয়েজ বলতেছিল আমি এগুলো বলতেও চাই না। তখন ওই ভদ্রলোক ডিআইজি অ্যাডিশনাল ডিআইজি, উনি 20তম BCS-এর, কিন্তু ওনাকে বৈষম্য করা হয়েছে, উনি তো থাকার কথা ডিআইজি। পরে ওনাকে বললাম ভাইয়া আমি ফোন করলে তো পুলিশ আসবে একটু পরে, আপনি ফোন করেন, আমি যদি অপরাধ হই তাহলে তো আমাকে পুলিশ নিয়ে যাবে এখান থেকে। পরে উনি ফোন করলো রমনা থানা থেকে, আসতে আসতে তো অনেক দূর রমনা থানা, টিভি থেকে একটা টিম আসলো, 5 জনের একটা টিম আসছে। এরা এসে আমার দিকেই তো একদম খুব এক্সাইটেড হয়ে গেছে, উনি এসে দেখবে এখানে এসে ছবি তুলতেছে। আমি বললাম ভাই চলেন ডিবি অফিসে চলেন, ওদেরকেও নিলে ওদের কমপ্লেনটাও শুনি, যদি আমার নামে মামলা থাকলে তো আমি অবশ্যই যাবো, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাকে বলবেন সিদ্দিকুর রহমানরা তো পালানোর লোক না, আমি তো পালাই নাই, সত্যি কথা। পালানোর লোক না বললে আবার আরেকটা ডায়লগের সাথে মিলাই ফেলতে পারে। যাই হোক, ডিসি ফোন করছো ওনাকে, তোমরা কোথায়? বলে অমুক জায়গায়। কেন? বলে যে এরকম স্যার অভিনেতা সিদ্দিকুর রহমানকে কিছু ছেলেপেলে করছে। তখন বলছে যে উনি তো বাই ফোনেই বলতেছে, আমি শুনতেছি, আমি ওনার কাছে, একদম কাছে। বলতেছে সিদ্দিক ভাই তো, এই সিদ্দিক ভাই ভালো লোক যদি থাকে, এই ওনারা যদি বোকার মতো যদি আমাকে নিয়ে যেত, যদি সত্যি কথা ওনারা ওই বোকামিটা করলে এই যে মবের সিস্টেম, পরেটুকু তো সবটাই স্ক্রিনে আসছে। যত ওই আপনার ছেলের সাথে লাস্ট দেখা না? ওই যে দেখা করে আসলাম, পরের দিন যাই কিন্তু আমার দেওয়ার কথা, আমার হসপিটালে বিল দেওয়ার কথা, আর সুযোগ হয় না। আজ অব্দিও সুযোগ হয় না। সুযোগ হয় না। এবং আমি ফোনেও কমিউনিকেশন করতে পারি কম, দেয় না। অনেকগুলো পরিবর্তন এসছে আপনার জীবনে। এক তো ব্যক্তি জীবন, সেখানে একটা বড় ধরনের পরিবর্তন এসছে। দ্বিতীয়ত আমি যদি বলি রাজনীতিকে কেন্দ্র করে হোক বা রাজনৈতিক রোশনালি হোক, আপনাকে যেভাবে পাবলিকলি আমরা পেলাম সেটাও ব্যক্তিগত জীবনে খুবই দুঃখজনক। তৃতীয়ত আপনার জেলে চলে যাওয়া, জেল থেকে বের হয়ে আসা, আবারও মানুষের আলোচনায় আসা, এত কিছু একটা মানুষের জীবনে ঘটে গেলে স্বভাবতই সেই মানুষটা আমাদের সমাজে খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং তার জীবনটা অন্যরকম হয়ে যায়। অনেকে তো সুইসাইডের মতো জায়গাতেও চলে যায়। মানে আপনি আপনার অতীতকে যখন দেখেন, এই স্বল্প সময়ের অতীত, কেমন লাগে আপনার? আমি সবসময় বিশ্বাস করি যেটা কিবরিয়া ভাই, যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। অতএব মানুষ যেহেতু সৃষ্টির সেরা জীব, সে সব পর্যায়ে আমার মনে হয় যে ফেস করতে পারবে এবং লাস্ট অবধি পর্যন্ত ফেস করতে হবে, এই মেন্টালিটি আমার ভিতরে আছে। এবং আমি সবসময় বলি যে আমি এনার্জিটা পাই অন্য জায়গা থেকে। আমি একটা অনেক বড় একটা ফ্যামিলির, জয়েন্ট ফ্যামিলির মেম্বার, 27 জন ফ্যামিলি মেম্বার। টোটাল 29 জন ছিল, 29 জনের মধ্যে 2 জন গত হয়েছে, 30 জন ছিল, এর মধ্যে 2 জন গত হয়েছে, আমার বাবা এবং বড় ভাই। এবং পরবর্তীতে আমার এক্স ওয়াইফ যিনি চলে গেছে, সেইখানে শূন্যতা একজনের কমেছিল, সেই জায়গা থেকে আবার আরেকটা ফ্যামিলি মেম্বার বেড়ে গেছে। দ্যাট মিনস আবার অনেকে মনে করবে সিদ্দিক ভাই বিয়ে করলো কি না, সেটা না, আমার ভাগ্নার মেয়ে হয়েছে, সেই ক্ষেত্রে সেও আমাদের ফ্যামিলি মেম্বার। তো সবাই মিলে আপনারা একসঙ্গেই থাকেন? একসঙ্গে ঢাকায় থাকা হয় না, আচ্ছা। আমরা টাঙ্গাইলে জয়েন্ট ফ্যামিলি একত্রে থাকি। আচ্ছা। আমার খাবার টেবিলটাও 40 জনের। সো একটা বড় সাপোর্ট ওখান থেকে আসে। এনার্জি যেটা বলি, যে বললেন যে একটা মানুষের লাইফে 3টা ঘটনা, কিন্তু আমার একটা ফ্যামিলি ক্রাইসিস মুভমেন্ট, যেটা সারা বাংলাদেশের মানুষ জানে, ঠিক তারপর পরে কিন্তু আমার ফ্যামিলি ক্রাইসিস মুভমেন্টের মধ্যে ছিল আমার বেবিকে নিয়ে যে হাইকোর্ট পর্যন্ত, অ্যাপিল ডিভিশন পর্যন্ত যাওয়া, সেইটা একটা পর্যায়ে চলে যাওয়ার পরে পরবর্তীতে জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান হতে পারে ডিসিশনের জায়গা থেকে সুইচিং করা, আমার একটা জায়গায় সুইচ করেছিলাম, সেটা পেশাগতভাবে নয়। সেই জায়গাটা সুইচ করার পরে সেখান থেকে ঠিক বড় একটা ধাক্কা, এই ধাক্কাটা খাওয়ার পরে অনেকেই কিন্তু ঠিক থাকে না, কারণ ধাক্কা খাওয়ার পরে বোঝা যায় যে আমি কি আমার ব্যালেন্সটা রাখতে পারি নাই। এই নামে আমি একটা নাটকও লিখছি, আমি নিজেই, নাটকের নামই ধাক্কা। কারণ আমি এটা দিয়েই বোঝাতে চাচ্ছি যে মানুষ যখন ধাক্কা খায়, হয়তো সে বুঝতে পারে আমার বডিটা বোধ আমার কন্ট্রোলে নেই, সেই জন্য আমি পড়ে গিয়েছি। আর না হলে আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম
সে মানে দাঁড়ানোর জায়গাটা ঠিক নাই, সেই একটা ধাক্কা খেয়েছি। তারপরে যখন আমি আমার ল্যাঙ্গুয়েজে বলি কারাগার না, আমি বলি শিক্ষালয়। আমি যখন শিক্ষালয়ে গেলাম তখন মনে হলো যে ওই যে আপনি যেটা বললেন যে সুইসাইডের মতো অ্যাটাম্প নেয়, কিন্তু আমি দেখেছি আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞানের জায়গা থেকে, আমার অবজারভেশন, আমার এই অবজারভেশনের জায়গা থেকে দেখার পরে মনে হলো যে আমি তো সিদ্দিকুর রহমান, আমি তো ধাক্কা খেয়েছি, আমি আমার জায়গা, আমার বডিলি আমি ওখানে দাঁড়ায় থাকতে পারি নাই। আমি তো আমার জায়গাটাও আমি যেটা সিলেকশন করে দাঁড়াইছিলাম, যে জায়গাটুকু, যে বৃত্তের ভিতরে বা যেখানেই বলি না কেন, সেই জায়গাটাও বোধহয় আমার জন্য ঠিক নাই। তখন মনে হলো যে মূল জায়গা কোনটা? মূল জায়গা তো একটাই, সেটা হলো আল্লাহর জায়গা। সত্য কথা, আমরা যে যাই করি না কেন, উত্তম পরিকল্পনাকারী উনি। অতএব আমি উত্তম পরিকল্পনা মতো চলতেছি না কেন? সিদ্দিকুর রহমান কেন নিজস্ব পরিকল্পনায় চলতেছে? তখন থেকে মনে হলো যে সিদ্দিকুর রহমান এই জায়গাটি করবে। এবং আমার আম্মা যখন কারাগারে গেল, যাওয়ার পরে যখন আমার আম্মার কান্না আমি সহ্য করতে পারি না। আমার আম্মা একবার আমি কান্না দেখেছিলাম, চোখের পানি দেখেছিলাম, সেই যখন ক্লাস 8-এ পড়ি আমি, তখন আমি আমার কান্না দেখছিলাম। দেখার পর আমরা একদিনে, আমার রুল ছিল 186, সর্বলাস্ট রুলটা আমার এটার, তাও আবার সেটারও গল্প আছে, সেটা বললে অনেক বড় হয়ে যাবে গল্পটা। শুধু বলি যে সর্বলাস্ট নামটা আমার ডাকতো এবং সিদ্দিকুর রহমান। 3 বিষয়ে ফেল করেও ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এই এবং সিদ্দিকুর রহমান, লাস্ট যে নেমটা সিদ্দিকুর রহমান। সেই সিদ্দিকটা প্রথম মায়ের চোখে পানি দেখে মনে হয়েছিল, সিদ্দিক তোমার রাস্তাটা ঠিক না, অতএব তুমি চেঞ্জ করো। তখন মনে হয়েছিল সিদ্দিক দুষ্টামিতে 1 নাম্বার হতে পারে, সিদ্দিকুর রহমান পড়াশোনায় 1 নাম্বার হবে না কেন? অভিযান শুরু হয়ে গেল সিদ্দিকুর রহমানের। সিদ্দিকুর রহমান মনে হলো হ্যাঁ, দুষ্টামিতে 1 নাম্বার, আমি টাঙ্গাইল মধুপুর থানার ভিতরে, আমি সেই জায়গা থেকে সিদ্দিকুর রহমান 1 নাম্বার রুল হতে হবে। আমি ক্লাস 8-এর বছর টিসি প্রাপ্ত ছেলে, স্কুল থেকে দুষ্টামির কারণে। আমার বাবা সেই স্কুলেও ম্যানেজিং কমিটিতে ছিলেন এবং আমাদের ফ্যামিলির অনেক লোকজন স্কুলের সাথে জড়িত এস্টাবলিশমেন্টের সময় থেকে। তখন আমাকে ভিতরে দাগ কাটে যে আমি মায়ের সেই চোখের পানি দেখেছি সিদ্দিকুর রহমান। আর সেকেন্ড হচ্ছে হলো এই জেলের থাকা, এই জেলেরটা দেখি নাই, এটা বলতেছি সেটাই, যে দেখার পর আমি 1 নাম্বারে যেত। আমি ঢাকা শহরে 3টা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, রেসিডেন্সিয়াল মডেল, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এবং নটরডেম কলেজ। সর্বপ্রথম আমি আদমজীতে ভর্তি পরীক্ষা হয়, আমি আদমজীতে ভর্তি হয়েছিলাম। আমি 2 মাস ক্লাসও করেছিলাম, এটা অনেক মানুষ জানে। ক্লাস করার পরে আমি জানলাম এটা 1 নাম্বার কলেজ না, 1 নাম্বার নটরডেম, ঢাকা কলেজ, রেসিডেন্সিয়াল মডেল, এই 3টার মধ্যে আমি নটরডেমে ভর্তি হলাম। ওই যে মায়ের চোখের পানি, আমাকে আর পিছনের দিকে তাকাতে হয় নাই। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। অভিনয়ের জায়গায় আসা হলো কিভাবে? আমি অভিনয় জায়গায় আসার কথা না। আমি যখন নটরডেম কলেজ থেকে পাশ করলাম, আমি চলে যাব নিউজিল্যান্ড, AIR স্টিড হেলেন্স ইউনিভার্সিটিতে। জি, আমি সেখানে প্রি ভিসাও করে ফেলেছিলাম। তখন তো ভিসার আগে প্রি ভিসা হতো, তারপর ভিসা হতো। চলে যাব ওই ছেলেটা, হঠাৎ করে আমি একটা TBCর অফার পাইলাম। আমার গুরু, যার আমার হাতে করি, ওই গুরু তারিক ইনাম খান, তার একটা বিজ্ঞাপনে আমি অংশগ্রহণ করলাম। তারপরে মনে হলো যে সিদ্দিকুর রহমান বিজ্ঞাপন নিজে মেকিং করুক, আমার অনেক কনসেপ্ট কিন্তু আছে। তারপর আমি প্রথম একটা বিজ্ঞাপন মেক করলাম NTVতেও। আমি এবং ইফতেখার আহমেদ ফামি, আমরা 2 জন গেলাম একটা নাটক আনার জন্য। তখন রনি আবার NTVতেও ঘুরতেছে, আমাদের রেদওয়ান রনি। তখন কামাল ভাই, আমি একটা নাটক লিখলাম, আমার একটা নাটক ফামি বানাইলো, সাইয়া, যে নাটকটা সারা বাংলাদেশে বিখ্যাত। ওটা আমার লেখা। ও আচ্ছা, ওইটা আমার লেখা। এবং ওইটা লেখার পরে কামাল ভাই বললো যে এই ছেলেটা কে লিখছে? ছোট ছোট ক্লিপ আপনারা এখনো দেখবেন যে ফেসবুকে ঘুরে বেড়ায়, মানে দুজনই হচ্ছেন হলো থার্ড জেন্ডারের ভূমিকায় ছিল, আমি এবং মোশারফ করিম। হ্যাঁ। তারপর ওই নাটকটা লেখার পর উনি বললো ওর সাথে বসে চা খাবো। যাওয়ার পর বললো যে তুমি আমাদেরকে একটা সিরিয়াল দাও, তুমি এবং ফামি। তখন ফামিকে মিটিং করে বেরিয়ে আসার সময় বললাম, দোস্ত আমি লিখবো না, তোর আমি গল্প দেবো, কারণ আমি গল্প দেওয়ার ওস্তাদ। আমি তোর গল্প দেবো, কী করবি তাহলে তুই? আমি অভিনয় করবো। এই প্রথম হাউসফুল
ওটাতেই আপনার শুরু? ফুল অফ হাউস বাংলাদেশ, মানে ওইটাই ওটা দিয়েই শুরু আপনার? ও। ফার্স্ট। তার আগে আমার ফার্স্ট নাটক এটা সিরিয়াল ফার্স্ট, কিন্তু তার আগে একটা নাটক করেছি, সেটা আমি শুরু সবসময় বলি। আচ্ছা। রুদ্র রোদলা কাব্য, যেটার দীপঙ্কর দীপন ছিল ডিরেক্টর। ওইটা একটা অসাধারণ গল্প, এবং ক্যারেক্টারটা আমি লেখাইছিলাম মনির ভাইকে দিয়ে, আমার গল্প। কিন্তু সেই গল্পটা লিখতে গিয়া ওইটার মধ্যে আমার প্রথম নাটকে আমি ক্লিক করে ফেলাম। আমার নাম ছিল কাওয়া সিদ্দিক। সিদ্দিক নামটা থাকতে হবে। এটা হলো সিদ্দিকুর রহমান আগে থেকে একটু তেরা আছে আর কি, হালকা তেরা, যেটা যখন বলি সেটাই করি। ওই যে বললাম আমার ডিসিশন, আমি একবার শুধু মায়ের ডিসিশন, মা এবার বলছে অনেক দিন পরে আসার পরে বলছে কিছুদিন আমাদের ডিসিশনে তুমি চলো, তুমি যেহেতু কারাগার থেকে আসছো, আমরা ওই সন্তানটাকে আবার দেখতে চাই, যে সন্তানটা মায়ের কথা শুনে। ইনশাল্লাহ আমি আম্মাকে বলছি যে আম্মা আপনার কথা আমি শুনবো, বিকজ আমি একটা ধাক্কা খেয়ে ফেলেছি অলরেডি। আমার লাইফে ধাক্কা খুব কম। যতক্ষণ পেলাম আমার খুব ভালো লেগেছে আপনার সঙ্গে গল্প করে, এবং আপনার জন্য অনেক শুভকামনা থাকবে। আপনার ভেতরের যেই পিতৃত্ব বোধ, এটা অনেক রেসপেক্টের, এটার প্রতি ভালোবাসা থাকবে। এবং ইলমুল গায়েব তো তিনি একমাত্র আল্লাহ, তিনিই কেবলমাত্র জানেন আমাদের ভবিষ্যৎ কী। আমরা তার উপরে তাওয়াক্কুল করি বলেই আমরা নিশ্চিতভাবেই জানি যে আমাদের ভবিষ্যৎটা ভালো হবে। সো আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা করে শেষ করছি। ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে না, শুধু সারা বাংলাদেশের মা বাবা তাদের জায়গাটায় ভালো রাখুক, সন্তানগুলো ভালো মানের মানুষ হয়ে ওই জায়গাটা হোক, এবং আমি সার্বভৌমত্ব সবসময় সন্তানের সাথে কম্পেয়ার করি। আমার এই সার্বভৌমত্বটা যেন সন্তানদের বসবাসের উপযোগী হয়, এবং তারা যেন সুন্দর একটা সার্বভৌমত্বের ভিতরে বসবাস করতে পারে, ভূখণ্ডে থাকতে পারে, যে ভূখণ্ডটা নিয়ে সিদ্দিকুর রহমান শুধু না, সিদ্দিকুর রহমানের সন্তান শুধু না, সারা বাংলাদেশের সমস্ত বাবা এবং সন্তানরা যেন গর্বের সহিত বলতে পারে আমরা বাংলাদেশের মানুষ। দিন শেষে এমন একটা বাংলাদেশ আমি চাই। শেষ হলো আজকের আয়োজন। প্রিয় দর্শক এবং শ্রোতা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।